ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই বিএসবি ক্যামরিয়ান এডুকেশন গ্রুপ। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন নির্মোহ অতিথি রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন রয়েছেন আমাদের সাথে। স্বপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা তো মূলত আজকের যেটি আলোচিত বিষয় সেটি কিন্তু হচ্ছিল যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ করেছে, সেই শপথ গ্রহণের বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং তিনি বলেছেন অনেক রক্তের উপর দিয়ে তারা শপথ গ্রহণ করেছে, ভালো নির্বাচনের কথা বলেছেন। কিন্তু আমি আপনাকে যেহেতু দীর্ঘদিন পরে এটিএন বাংলায় আমি পেয়েছি, আমি একটু যদি আর একটু পিছন দিকে যেতে চাই। আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি তার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন, শপথ নিলেন। আমরা 5ই আগস্টে যে পতিত আওয়ামী সরকার, যে সরকারটি সরকার প্রধান সহ তার দলের বহুজন কি এখন আর দেশে পাওয়া যাচ্ছে না, যারা দেশে আছেন হয়তো হাজতে আছেন বা লুকিয়ে আছেন। এই যে পতিত আওয়ামী সরকারের যে পতনের যে প্রেক্ষাপটটাকে আপনি কীভাবে দেখবেন, যেখানে প্রায় 1500-1600 ছাত্র জনতা নিহত হয়েছে, 20,000-এর মতো ছাত্র জনতা আহত অবস্থায় এখন হাসপাতালে কাতরাচ্ছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ বিভিন্ন অঙ্গ হারিয়েছে। আপনি সেই প্রেক্ষাপটটাকে, আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন সেই ছাত্র জীবন থেকে, ঢাকা কলেজে পড়া অবস্থায় আপনার সেই ছাত্র জীবনে তুখোর রাজনীতি দেখেছি, আপনি কীভাবে দেখছেন এই পতিত সরকারের পতনের অবস্থানটাকে? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন এই কারণে যে আমাদের দেশের এবারের জুলাই আগস্টের অভ্যুত্থান এবং আওয়ামী শাসনের যে পতন, এটা একটা নতুন বার্তা আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত করেছে। সে বার্তাটি হচ্ছে যে আমাদের এই গণ অভ্যুত্থানের সঙ্গে ধীরে ধীরে সমাজের সমস্ত মানুষ কিন্তু জড়িয়ে পড়েছে এবং বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যেটা যত না বেশি রাজনৈতিক আন্দোলন, তার চেয়ে চূড়ান্ত মুহূর্তে এটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত হলো এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান নেত্রী এবং আওয়ামী লীগের দর্শন, আওয়ামী লীগের সহযোগী প্রত্যেকেই একটা সামাজিক শত্রুতে রূপান্তরিত হলো এবং সেই শত্রুতাকে তারা ক্ষমতা আঁকড়ে থাকার নামে যে লাশ, রক্ত, গুম, খুন ইত্যাদির মধ্য দিয়ে এমন জায়গায় নিয়ে দাঁড় করলো যে মানুষ তার প্রাণের বিনিময়ে হলেও এর পতন নিশ্চিত করতে চেয়েছে। শেখ হাসিনার জন্য তখন পথ ছিল দুটি, একটি হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদদলিত হয়ে পতন হওয়া শারীরিকভাবে এবং রাজনৈতিকভাবে, অন্যটি হচ্ছে পালিয়ে যাওয়া। এবং তার চেয়েও খুব অবাক কাণ্ড হচ্ছে যে এই ধরনের একটি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য দেশের সমস্ত বাহিনীগুলিকে সে যেমন দলীয়করণ করেছিল, এমনকি সামরিক বাহিনীর প্রধানও নিয়োগ করেছিল তার চিন্তা অনুযায়ী তার রক্তের আত্মীয়কে। কিন্তু সেই আত্মীয়তার সেই হিসাব নিকাশ কোনো নকশাই, কোনো নীল নকশাই কিন্তু কোনো কাজে লাগেনি। তাকে পদদলিত হয়ে মৃত্যুবরণ করার চাইতে পালিয়ে যাওয়াটাকে শ্রেয় মনে করতে হয়েছে। এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, কিভাবে? এটাও কিন্তু সত্য যে প্রধান রাজনৈতিক নেতৃত্বে কিন্তু কোনো, সাধারণত পৃথিবীর যেখানে যেখানে এরকম বিপ্লবী আন্দোলন ঘটে সেখানে একটা বিপ্লবী পার্টি থাকে অথবা বিভিন্ন বিপ্লবী পার্টির একটা জোট থাকে। এখানে কিন্তু তাও হয়নি। বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের দীর্ঘদিনের চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের ক্ষোভ শেষ পর্যন্ত ওটা রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপান্তরিত হলো। এবং এভাবেই কিন্তু একটা রাজনৈতিক সংগ্রাম, একটা কোটা সংস্কারের ছাত্রদের সংগ্রাম, এর সম্মিলিত ফসল আকারে এটা কিন্তু একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত হলো। এই আক্রোশের প্রধান কারণটা কি, যেটা আপনি প্রশ্ন করেছেন? এই আক্রোশের প্রধান কারণ হচ্ছে এটা শুধুমাত্রই কিন্তু প্রচলিত ফ্যাসিবাদ নয়। বিগত 15 বছরে আওয়ামী লীগ এমন একটা আওয়ামী দর্শন চালু করেছিল যার সমস্ত তৎপরতার মধ্যেই রাষ্ট্র থাকবে, সংসদ থাকবে, আইন থাকবে, পুলিশ থাকবে, কিন্তু সবই থাকবে শুধুমাত্র, এমনকি ভোটও থাকবে, কিন্তু কেবলমাত্র থাকবে না জনগণের মালিকানা, কেবলমাত্র থাকবে না জনগণের ক্ষমতা চর্চার
বৈশিষ্ট্য, কেবলমাত্র থাকবে না আইন, কেবলমাত্র থাকবে না মানবতা, কেবলমাত্র থাকবে না বিবেক, যার কারণে পুরো ব্যাপারটাই কিন্তু অঘোষিতভাবে একটা নতুন বাকশালী দর্শন, আওয়ামী দর্শনে রূপান্তরিত হলো, যেখানে জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি বা জাসদ ইউনুর মতো রাজনৈতিক দলগুলিকে সাথে নিয়ে একটা প্রচলিত সংসদীয় ব্যবস্থার চেহারাকে দেখানো হলো। মানুষ এই ধরনের ব্যবস্থাতে বরঞ্চ অপমানিত বোধ করেছে। দীর্ঘদিন যাবৎ তারা এই ধরনের নির্বাচনের নামে প্রহসন, রাজনীতির নামে প্রহসন এবং প্রতিনিয়ত রাষ্ট্রের তরফ থেকে এই রাষ্ট্রীয় মিথ্যাচার মানুষকে কিন্তু একটা অপমানিত করতে 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 শেষ পর্যন্ত একটা প্রতিশোধ পরায়ণতার দিকে নিয়ে গিয়েছিল। সেই আগুনেই কিন্তু শেষ পর্যন্ত এই সরকারকে পড়তে হয়েছে। ফলে এই পতনের প্রেক্ষাপটের প্রধান কারণ হচ্ছে এই আওয়ামী দর্শন, যা জনগণকে প্রতারিত করেছিল গণতন্ত্রের নামে, পার্লামেন্টের নামে, সংবিধানের নামে, তার প্রতিশোধ নিয়েছে 5ই আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে। আপনি একটা কথা বলছিলেন যে তার হাতে হয়তো দুইটা বিকল্প ছিল, একটা হচ্ছে তার পালিয়ে যাওয়া অথবা জনগণের দ্বারা পিষ্ট হয়ে তাকে হয়তো বা মৃত্যুবরণ করা, হত্যার শিকার হওয়া। এছাড়া কি অন্য কোনো পথ তিনি বেছে নিতে পারতেন? এই মুহূর্তে আর অন্য কোনো পথ বলতে একমাত্র পথ থাকে আত্মহত্যার পথ। আমরা যদি সম্ভবত চিলিতে রাষ্ট্রনায়ক এরকম একজন পরিস্থিতির মধ্যে, কোনটা ভালো কোনটা মন্দ বড় কথা না, আমাদের এরকম ঘটনাও দু একটি ইতিহাসে আছে যে এরকম মুহূর্তে কোনো কোনো রাষ্ট্রনায়ক পতনের মুখে হয় নাই। এমনকি আপনার ইতিহাসে এরকম বহু ঘটনাই আছে। তো সেটা একটা সম্পূর্ণই একটা মানে অনুমান নির্ভর একটা সম্ভাবনা, কিন্তু দৃশ্যমান এবং প্রমাণিত সম্ভাবনা হচ্ছে এটাই। কারণ তখন জনতার মিছিল গণভবনমুখী ছিল সরকার এবং সরকার প্রধানকে লক্ষ্য করে, এবং সেই মিছিলের তাড়নায় সামরিক বাহিনী তাকে বাধ্য করেছে যে হয় তারা প্রত্যাহার করে নিবে তার নিরাপত্তা, আর তাহলে তাকে পালিয়ে যেতে হবে। সামরিক বাহিনী যদি তার যে আদেশ নির্দেশকে পুরো প্রতিপালন করতে যেত তাহলে কি হতো? সামরিক বাহিনীর মধ্যেই তার বিরূপ প্রতিক্রিয়া ঘটত। গোটা সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিতে পারত বলে আমার কাছে মনে হয় না। এবং এই ক্ষেত্রে আমি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তার মূল্যবোধ সম্পন্ন বিবেকবোধকে আমি অভিনন্দন জানাই। জাতির ওই ক্রান্তিকালে সে যে দায়িত্ব পালন করেছে, আওয়ামী লীগ যে ধরনের একটা দলীয় চিন্তা থেকে তাকে নিয়োগ দিয়েছে, তার ঊর্ধ্বে উঠে সে তার পারিবারিক মূল্যবোধ, শিক্ষার মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, তার উপরে দাঁড়িয়ে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং অত্যন্ত সুন্দরভাবে, আমি তখন নিজে কারাগারে বন্দী ছিলাম, আমরা যতটা সম্ভব কারাগার থেকে পরিস্থিতিটা খেয়াল করছিলাম। এক্ষেত্রে অবশ্যই জাতি জেনারেল ওয়াকারের ওই ভূমিকাকে অভিনন্দন জানায় যে পরিস্থিতিটাকে সে অত্যন্ত যথেষ্ট প্রজ্ঞার সঙ্গে এবং যথেষ্ট দায়িত্বের সঙ্গে সে সম্পন্ন করেছে। যদি তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া না হতো তাহলে কি হতো? সেক্ষেত্রে সঙ্গত কারণেই প্রথমেই নৈরাজ্য ছড়িয়ে পড়তো ক্যান্টনমেন্টে, প্রথমেই নৈরাজ্য ছড়িয়ে পড়তো রাষ্ট্রের বিভিন্ন বাহিনীগুলির মধ্যে। কেননা বাহিনীগুলিকে সে ইতিমধ্যেই সরকার দলীয়করণ করে ফেলেছিল। আবার অপরদিকে ওই পরিস্থিতি প্রমাণ করে যে এই ধরনের দলীয়করণকৃত বাহিনী দিয়ে কাজ হয় না। পুলিশ ব্যর্থ হয়ে গেল, বিজিবি ব্যর্থ হয়ে গেল, গোয়েন্দা সংস্থাগুলি ব্যর্থ হয়ে গেল, র্যাব ব্যর্থ হয়ে গেল, একমাত্র হাতে বাকি থাকলো সামরিক বাহিনী এবং তার প্রধান হিসাবে জেনারেল ওয়াকার। বাহিনী হিসাবে তারা কতটা এটার সঙ্গে আছে তাও কিন্তু অস্পষ্ট, এবং ছিল না তার প্রমাণ জেনারেল ওয়াকারের সিদ্ধান্ত। কারণ জেনারেল ওয়াকার ওই পরিস্থিতিটা নিশ্চয়ই বিবেচনা করেছেন যে বাহিনী হিসাবে সামরিক বাহিনী এটাকে এই দায়িত্ব নিবে না, এবং নিবে না বলেই তার নিয়োগের রাজনৈতিক সকল দায় দায়িত্ব আওয়ামী লীগের থাকা সত্ত্বেও কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তার আত্মীয়ের বিরুদ্ধে, জনগণের পক্ষেই তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। অতএব ওরকম পরিস্থিতিতে এর বাইরে আর অন্য কিছুই কিন্তু করার ছিল না। কিন্তু সবাই যদি আমরা একটু ফিরে যাই, মানে কি লোমহর্ষক, কি দুঃখজনক, কি বেদনার যে যারা নিহত হয়েছে তারা অনেকে দাফন করতে পারেনি, গোপনে লাশ দাফন করেছে, এবং নিজের যে সন্তান মারা গিয়েছে সেটাও কিন্তু কোথাও গিয়ে বলতে পারেনি।
আমরা দেখেছি সে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সে লাশ, মৃত মানুষের লাশগুলোকে ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিভৎসতা কি আসলে এটি কি বাংলাদেশের ইতিহাসের কত বড় কালো দাগ হিসেবে আপনি দেখেন এটাকে? মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সনের যে পশ্চিমা বাহিনীর যে নৃশংসতা, কেবলমাত্র তাকেও অতিক্রম করে গিয়েছে আওয়ামী লীগের এই জুলাই আগস্টের অভ্যুত্থানে ক্ষমতায় থাকার লিপ্সায় তারা যে পরিমাণ রক্তপাত, সংঘাত এবং প্রাণহানি ঘটিয়েছে, এবং তা কতটা নির্মম হতে পারে এবং কতটা নাটকীয় হতে পারে, এটা মোটামুটি এখন মানুষের কাছে প্রমাণিত। তবে তার সাথে খুব দুঃখজনক হলো যে এই পুরো প্রক্রিয়াটি তারা দেশের একদল বুদ্ধিজীবীদের সমর্থনে করলো। এই পুরো প্রক্রিয়াটি দেশে একদল প্রগতিশীল রাজনীতিবিদের নামে, একদলের সমর্থনে তারা এটা করতে পেরেছে, এবং যে কারণে তারা এত সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী মহল চেতনা প্রতিষ্ঠার নামে এ ধরনের একটি হিংসাত্মক রাষ্ট্র ব্যবস্থাকে তৈরি করলো, এরকম একটা দলীয়করণ ব্যবস্থাকে তৈরি করলো, যার আড়ালে রাষ্ট্র লুটপাট হলো, যার আড়ালে রাষ্ট্রের সকল সম্পদ লুটপাট হলো, সম্পদ বিদেশে পাচার করা হলো, এবং তারা জনগণকে বোকা মনে করলো। অথচ সর্বশেষ প্রমাণ হলো যে বোকা জনগণ নয়, বোকা তারা। যারা পালিয়ে গেছেন তারা নিশ্চয়ই তা আজ বোঝেন, যারা কারাগারে বন্দী আছেন তারা নিশ্চয়ই তা বোঝেন, যারা এখন দেশের মধ্যে পালিয়ে আছেন তারা নিশ্চয়ই এখন তা বোঝেন, এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা এখন মুখে কলপ উঠে ঘরের মধ্যে লুকিয়ে আছেন তারাও নিশ্চয়ই তা বোঝেন। জনগণকে সম্মান না করলে তার পরিণতি কি হয়? মানে ইন্টেলেকচুয়াল যে আমরা শয়তানিটাই যদি বলি, আমি সরাসরি বললাম, তারাও কিন্তু এখন প্রকাশ্যে নেই, তাদেরকেও দেখা যাচ্ছে না, কিন্তু তারা কিন্তু সেই 5ই আগস্টের পূর্ববর্তী সময় আমাদের ছাত্রদেরকে নানাভাবে তারা তিরস্কৃত করেছে, বক্তব্য দিয়েছে, মন্তব্য করেছে, সেগুলি দুঃখজনক অধ্যায়। এখন যে প্রশ্নটি এসছে, যে তারা নির্বাচনের প্রেক্ষাপট, নির্বাচনের প্রশ্ন এসছে, প্রধান নির্বাচন কমিশনার তার শপথ নিয়েছেন, তাকে সাংবাদিকরা জানবার চেষ্টা করেছেন যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে কিনা। তিনি কিন্তু বলেছেন যে সময় হলে সেটি কিন্তু সেই প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই পতিত আওয়ামী সরকারের যারা 15-16 বছরে যে দুঃশাসন করেছে, মানুষকে গুম খুন হত্যা করেছে, আয়নাগরের সৃষ্টি করেছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে, ব্যাংকে ফোকলা করে দিয়েছে, ঋণের নামে বেরামি লোন নিয়ে সেই লোন মেরে দিয়েছে, রাস্তাঘাটকে নিজের সম্পদ দেখিয়ে কোলাটারাল দেখে বাইলেটারাল লোন দেখিয়েছে। এখন তাদের কেউ তো নেই, যদিও প্রধান নির্বাচন কমিশনার সে বিষয়টি স্পষ্ট করেনি। তিনি বলেছেন যে সময় হলে সেটি কিন্তু আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো এই যে আওয়ামী লীগের যে রাজনীতি, আগামী যে জাতীয় নির্বাচন আসছে, নিশ্চয়ই আমরা একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ক্ষমতা বদল হবে অন্তর্বর্তীকালীন সরকারের পরে, তাদের রাজনীতির ভবিষ্যৎ কি? ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে তারা যেভাবে প্রত্যাখ্যাত হয়েছে, যেভাবে ঘৃণিত হয়েছে, এবং যেভাবে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পক্ষে আবার সসম্মানে এখানে ফিরে আসা অত্যন্ত কঠিন কাজ। এবং যে পথ থেকেই তারা ফিরে আসার চেষ্টা করুক, তাকে প্রথমে যে পথটি বেছে নিতে হবে তা হচ্ছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। কিন্তু এখন পর্যন্ত সেই শুভবুদ্ধির লক্ষণ কোনো দায়িত্বশীল পলাতক আওয়ামী লীগ নেতার মুখ থেকে আমরা শুনিনি। বরঞ্চ এখনও তাদের অনেকের মধ্যেই একটা কাল্পনিক একটা আশাবাদ তৈরি হয়েছে। এখনও আমরা অনেকের মুখ থেকেই মৃদু গুঞ্জন শুনতে পাই, তারা এখনও প্রত্যাশা করছেন ট্রাম্পের বিজয় তাদের কাছে একটা বড় ব্যাপার, মোদির ক্ষমতা তাদের কাছে একটা বড় ব্যাপার। এগুলি প্রমাণ করে যে জনগণের উপরে, বাংলাদেশের উপরে, বাংলাদেশের মানুষের উপরে তাদের কোনোই আস্থা নাই, অথচ তারা বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখে। এটাই একটা সোনার পাথরের বাটি। এই কারণেই তাদের পতন হয়েছে, এবং এই কারণেই তাদের পক্ষে ফিরে আসা সম্ভাবনা খুব কম। তবে যখন তারা জনগণকে সম্মান করে, জনগণের কাছে ক্ষমা চেয়ে, জনগণের মন গলানোর জন্য পদক্ষেপ গ্রহণ করবে, তারপরের পর্বটি আলাদা। কিন্তু সেই পর্বটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনোই সম্ভাবনা নাই এ ধরনের একটি পরাজিত শক্তি আবার ফিরে আসতে পারে। সে অবস্থা যেমন এখন কথা হচ্ছে যে আমরা সবসময় বলি যে রক্তের উপর দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, সেই শহীদদের বিচার আগে করতে হবে, এবং সেই বিচারের মুখোমুখি হলে আমি জানি না, কারণ এটা তো দৃশ্যমান। আমরা যুদ্ধাপরাধীদের বিচারে যেটি দেখেছি সেটি 40, 42, 50 বছর আগের ঘটনাকে এনে বিচার করা হয়েছে। সেই বিচার নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে। এখানে দৃশ্যমান সরাসরি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সামনাসামনি গুলি করা হয়েছে, হেলমেট বাহিনী গুলি করেছে, ভিডিও ফুটেজ আছে, সব কিছুই আছে। কিন্তু এই যে
শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার হলে কি শেষ হবে, নাকি 15-16 বছরে যে গুম খুন হত্যা রাজনীতি করেছে সেটার বিচার হতে হবে? দেখুন, আইনের শাসন যদি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোনোভাবেই আমাদের পক্ষে কাউকে, কোনো সময়কে, কোনো অপরাধকে আমাদের পক্ষে দায় মুক্তি দেওয়া সম্ভব না। এবং যদি কেউ দেওয়ার চেষ্টা করেও ইতিহাসের আবর্তে তা ঘুরে ফিরে কিন্তু আবার তা এসে দাঁড়ায়। ফলে এটা খুব পরিষ্কার যে এখানে দায় মুক্তির কোনোই সম্ভাবনা নেই। প্রতিটি অপরাধকে চিহ্নিত করা এবং প্রতিটি অপরাধীকে আদালত এবং আইনের মুখোমুখি দাঁড় করানো, এই প্রক্রিয়াটির সঙ্গে কিন্তু অন্য কোনো প্রক্রিয়ার সঙ্গে বিনিময় হতে পারে না। কোনো রাজনৈতিক সমঝোতা, কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সুস্থতা বা কোনো ধরনের কোনো সমাধানের জন্য কখনোই কোনো অপরাধীকে ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না। অতএব এক্ষেত্রে আমার সীমিত জ্ঞান থেকে আমি যেটা মনে করি, বিষয়টি পরিষ্কারভাবে দুই ভাগে ভাগ করতে হবে। একটি হচ্ছে যে কোনো অপরাধ, তা হচ্ছে অপরাধ, এবং সেই অপরাধের যারা সংগঠক তাদেরকে অপরাধী হিসাবেই দেখা এবং সেইভাবেই তাকে বিচারের আওতায় আনা এবং তাকে দায়বদ্ধ করা এবং তার কাছ থেকে জবাবদিহিতা আদায় করা এবং তার প্রাপ্য শাস্তি তাকে দেয়া। এই প্রক্রিয়াটি যখনই সম্পন্ন হয়ে যাবে তারপরেই কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতি আমাদেরকে একটা নতুন প্রেক্ষিত দিবে। ফলে তখন কিন্তু অপরাধকে বাদ দিয়ে রাজনৈতিকভাবে কাউকে ঢালাওভাবে প্রতিশোধ নেওয়া হচ্ছে এই কথা বলার কিন্তু সুযোগ পাওয়া যাবে না। বরঞ্চ যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই আইনি প্রক্রিয়াটি সম্পন্ন না করে এটাকে রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আমরা যদি ট্যাগিং করার চেষ্টা করি, তাহলে বরঞ্চ ইতিহাসে এই অপরাধগুলি কিন্তু থেকে যাবে এবং তার জন্য কিন্তু তাদের কেউ কেউ আমরা ফেসবুকিং এ দেখি যে তারা কেউ কেউ বলে, আপনি নিশ্চয়ই দেখেছেন, বলছে টুক করে চলে আসবো, নানা রকম তাদের পেজে দেখি। তো তারা বলে যে তাদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। না, এটা মানে একটা দেশের রাজনৈতিক প্রক্রিয়াতে তাদের উপরে প্রতিহিংসা হচ্ছে, অথচ এত বড় দেশে কোথাও তারা তাদের পক্ষে তারা কোনো দাঁড়াতে পারছে না বা কথা বলতে পারছে না বা বিবৃতি দিতে পারছে না। এখন তো সামাজিক গণমাধ্যমের যুগ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে এত বছর যাবৎ যদি এত বড় একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে পারেন, এত বড় একটি গণ আন্দোলনকে নেতৃত্ব দিতে পারেন, এত বড় একটা পরিবর্তনের নেপথ্যে নায়ক থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের মতো একটা পুরনো দল সে কেন এরকম একটা পরিস্থিতিতে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তথ্য প্রযুক্তির যে সম্ভাবনা বা সুযোগ সেগুলিকে কাজে লাগিয়ে সে এখনো কেন জনগণের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, পারছে না, সংগঠিতভাবে পারছে না? তাহলে এটাই কিন্তু প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের কারণে এখনো শুধুমাত্র যে শক্তি হিসেবে ছত্রভঙ্গ হয়েছে তাই নয়, চিন্তার দিক থেকেই তারা এত বিভ্রান্ত হয়েছে যে এখনো পর্যন্ত তারা তাদের করণীয় ঠিক করতে পারে নাই। মানে এত অপরাধ করেছে এবং জনগণ থেকে এতটাই প্রত্যাখ্যাত, এবং এখানে ঢুকতে গেলে যে পরিমাণ অপরাধকে স্বীকার করে ঢুকতে হবে এবং যে পরিমাণ অপরাধের দায় দায়িত্ব নিয়ে ঢুকতে হবে সেটা করার জন্য তারা এই মুহূর্তে প্রস্তুত না। অথচ তাছাড়া তাদের সামনে কোনো পথ খোলা নাই। তা না হলে যদি রাজনৈতিক চিন্তা থাকতো, আজকাল এখনকার যুগে হামাসের মতো সংগঠনও দেখেন কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনি একটা রাজনীতি ভুল হতে পারে বা সঠিক হতে পারে, হয়তো সেই দল নিজেও আবিষ্কার করতে পারে যে তার চিন্তা ভুল ছিল, কিন্তু তার যদি প্রকৃত অর্থে একটা কনভিকশন থাকে, যে কোনো পরিস্থিতিতে সে যদি জানে যে তার কি করা উচিত, তাহলে সেটা জনগণকে কমিউনিকেট করা কিন্তু কোনো সমস্যা না। এখনকার যুগে কোনোই সমস্যা না। যখন এই ধরনের কমিউনিকেশন টেকনোলজি ছিল না, তখনই এ ধরনের অনেক গোপন চিন্তা ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেই আপনার সার্বভৌম স্বায়ত্তশাসনের জন্য 70-এর নির্বাচন হলো এবং তখন স্বাধীনতা আন্দোলনের প্রশ্নটা ছিল একটি গোপন প্রক্রিয়া, এবং সেই গোপন প্রক্রিয়াটাই কিন্তু পরবর্তীকালে স্বায়ত্তশাসনের দাবি নিয়ে 6 দফার যে আওয়ামী লীগ নির্বাচনে জিতলো, তার কাছে স্বাধীনতাই হয়ে গেল প্রধান এজেন্ডা। তার মানে হচ্ছে যে কমিউনিকেশন টেকনোলজি না থাকলেও যদি একটি কনভিকশন থাকে একটা পলিটিক্যাল প্রোগ্রামের ব্যাপারে, অবজেক্টিভসের ব্যাপারে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু জনগণের সঙ্গে কমিউনিকেট করা যায়, বাট যেটা তারা এখনো পারছে না।
এই মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের বক্তব্য কি কোনোভাবেই কেউ জানতে পারছে না। পৃথিবীর সবচেয়ে আধুনিক গণমাধ্যম চেষ্টা করেও কিন্তু জানতে পারছে না এটা কি সেই গণমাধ্যমের ব্যর্থতা নাকি আওয়ামী লীগের ব্যর্থতা। আমরা সবার সাথে আসলে 5ই আগস্টের যে পতন, সে পতন নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই পতনের সাথে কিন্তু অনেক কিছু এখানে লিঙ্ক আপ হয়ে আসছে, যেটি মনে করেন জাতি সবসময় কিন্তু আমার কাছে একটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাস যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবী থাকবে, সেগুলি মনে থাকবে। নিশ্চয়ই আমরা আজকে যারা দর্শকরা আছেন, আপনি আছেন, রাজনীতির মাঠে আছেন, আমরা 14, 18, 24 নির্বাচন আমরা দেখেছি। আমার মনে আছে যে আপনি সর্বশেষ 24 নির্বাচন তো করতে পারলেন না, তার আগের যে নির্বাচনটি করলেন, কিভাবে আপনাকে আপনার ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো, অথচ আপনি বাংলাদেশের অত্যন্ত একজন ভেটারান আওয়ামী লীগ রাজনীতিবিদ, তাকে বিপুল ভোটে তাকে আপনি পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই 14, 18, 24 নির্বাচন তো করাই হলো না, আপনাকে এই ঘিরে রাখা হলো, বাসা থেকে বের হতে দেওয়া হলো না, আপনার কর্মীরা ভোট কেন্দ্রে যেতে পারলো না, পোলিং এজেন্ট, পোলিং অফিসার কেউই কাজ করতে পারলো না। সেই প্রেক্ষাপটে এখন নতুন সিএসি নিশ্চয়ই একটা ভোট দেবেন, কিন্তু যারা দিনের ভোট রাতে করলো, যারা আমি আর ডামের নির্বাচন করলো, যারা একবার বললো 20% ভোট পড়লো, আবার বললো 42% ভোট পড়লো, আসলে দেখা গেল প্রকৃত অর্থে 4-5% ভোট পড়েছে। এই যে আমরা ডিসিএসপির কথাই বলি বা নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট কথা বলি, তারা কি এই দায় তাদের উপরে পড়বে না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এ দায় দায়িত্ব শুধুই কি সিএসি বা নির্বাচন কমিশনের? যদি নির্বাচন কমিশন যে কোনো কাজ করতে না পারার কারণে তখন যদি তারা তাদের আমলাতন্ত্র নির্ভর যে পদ্ধতি বা কাঠামো আছে এটাকে দায়ী করেন, তাহলে তাদের এই বক্তব্যই কিন্তু প্রমাণ করে যে তাদের যে কোনো কর্মকাণ্ডের দায় দায়িত্বও কিন্তু আমলাতন্ত্রকে বহন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় বিশাল আমলাতন্ত্র যারা সকলেই জড়িত ছিল, এত বড় বিশাল পুলিশ বাহিনী যারা রাতের বেলায় ভোট ডাকাতির কাজে ব্যবহৃত ছিল, এখন এই মুহূর্তে সেই পুলিশ বাহিনী বা সেই আমলাতন্ত্রকে হঠাৎ করে কিভাবে পরিবর্তন করা সম্ভব? আবার একই সঙ্গে এটাও একটা প্রশ্ন যে ওইরকম পরিস্থিতিতে চাকরির ঝুঁকি নিয়ে বা নীরবে নিভৃত যারা যারা বিরোধিতা করেছেন তাদের অনেকের কিন্তু পেশাগত জীবন শেষ হয়ে গিয়েছে, আমরা তাও জানি। ফলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, তার সংস্কার কমিশনগুলি এবং ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদেরকে বাংলাদেশের এই অভূতপূর্ব রাজনৈতিক ফ্যাসিবাদের যে জাল, অন্তর্জাল তৈরি করেছিল এর পুঙ্খানুপুঙ্খ একটি বিশ্লেষণ থাকা দরকার। এ কারণে কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে এতটা ঘৃণা এবং এতটা মানে হিংসার মধ্যে যেই সরকারকে পড়তে হয়েছে, প্রতিশোধের মধ্যে যে সরকারকে পড়তে হয়েছে, তার বৈশিষ্ট্য বুঝতে গেলে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দর্শনটা বুঝতে হবে, যারা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, এমনকি নির্বাচনী ব্যবস্থাটাকে পর্যন্ত তারা ব্যবহার করেছে। সমস্ত ভোটাররা দাঁড়িয়ে আছে, কিন্তু সে দাবি করছে সারা পৃথিবীর কাছে যে নির্বাচিত সরকার আমি, সে এমন একটা নির্বাচন উপহার দিচ্ছে। তো ফলে এই ধরনের একটি কাঠামোকে সে যে রাষ্ট্রের উপরে ভর করে চালিয়েছে, সেই যে আমলাতন্ত্রের উপরে ভর করে চালিয়েছে, সেই রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে সে ধ্বংস করেছে বা ব্যবহার করেছে, এত দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেছে, সেই প্রতিষ্ঠানগুলিকে যদি প্রকৃত অর্থেই একটি প্রাতিষ্ঠানিক চরিত্র দিতে হয় এবং সেই প্রতিষ্ঠানের জনবলকে যদি প্রকৃত অর্থেই একটি পেশাগতভাবে জনগণকে সেবা দেওয়ার জায়গাতে নিয়ে যেতে হয়, তাহলে এখানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। সেক্ষেত্রে আমি একটা বিষয় নিশ্চয়ই দেশের প্রত্যেকটি নাগরিক চায় পতিত সরকারের প্রত্যেকটি ঘটনার বিচার হওয়া দরকার। আমি জানি না কতখানি আপনি মনে করেন, নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে হয়তো বা এত কর্মযোগ্য করা সম্ভব হয় না। এই বিগত নির্বাচনগুলিতে কারা ডিসিএসপি ছিলেন এবং তারা কার হুকুমে কাজগুলি করেছেন সেগুলো কিন্তু বিচার প্রক্রিয়ার জন্য একটা বড় ধরনের এভিডেন্স হবে। তারা যদি মনে করে থাকেন না তিনি কারো দ্বারা নির্দেশিত হয়ে দিনের ভোট রাতে দিয়ে দিয়েছেন, আমির ডামি নির্বাচন করেছেন, ভোটের ফলাফল উল্টে দিয়েছেন, সেটি কিন্তু আমি মনে করি আমাদের বিবেচনা রাখবার দরকার আছে। আপনি বলছিলেন, আমি বিচার ব্যবস্থার দিকে যদি একটু আসি, সেদিন আমার এই অনুষ্ঠানে অ্যাডভোকেট শিশির মনির সাহেব আসছিলেন। তিনি লোয়ার কোর্টে বিএনপির কয়েকজন নেতাকে শেষ মুহূর্তে 24 নির্বাচনের 7 জানুয়ারি নির্বাচনের আগে কত তাড়াতাড়ি তাদেরকে জেল দিয়ে দেওয়া যাবে যাতে নির্বাচন করতে না পারে, তিনি সেই কোর্টে সন্ধ্যা 7টা-8টা হয়ে গেছে, তিনি বলল, মাই লর্ড, আমি আর পারছি না দাঁড়াতে, আর সাক্ষী না, কালকে সাক্ষী নিব।
তখন সেই বিচারক নাকি, সেই ম্যাজিস্ট্রেট নাকি তাকে বলছিলেন যে বুঝুন তো আপনি, আমার করার কিছু নাই। তাহলে এই যে বিচার ব্যবস্থাকে ভেঙে দিল, আজ্ঞাবহ রায় না দিলে তাকে দেশ থেকে পালিয়ে যাবার ঘটনাও কিন্তু আমরা দেখেছি। তো এই যে বিচার ব্যবস্থা নিয়ে বিগত সরকারের আমলে সে অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? না, আমি শুধু বিচার ব্যবস্থা নয়, বিচার ব্যবস্থা তো সর্বশেষ আশ্রয়ের জায়গা, জি, এবং সেটাকেও তারা কিভাবে ব্যবহার করেছে, এবং সে কারণেই কিন্তু প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয়েছে। সে কারণেই কিন্তু সমস্ত বিচারপতিরা গণরোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এবং সেভাবেই কিন্তু তারা পদত্যাগ করতে বাধ্য হওয়ার মতো একটা প্রেক্ষাপটেই কিন্তু এই বিচার ব্যবস্থা একটা স্বয়ংক্রিয় সংস্কারের মধ্যে দাঁড়িয়েছে। প্রধান বিচারপতির বদলে অন্য বিচারপতি, বিচারপতির বেঞ্চের বদলে অন্য বিচারপতি। তার মানে তারা যে অন্যায়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যে কারণে তারা কিন্তু সকলেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে। একজন বিচারপতি কিন্তু সেখান থেকে রেহাই পাননি। অতএব এরকম আপনি শুধু বিচার ব্যবস্থা না, আপনি নির্বাহী বিভাগে যান, আপনি আইন বিভাগে যান, আপনি রাষ্ট্রের অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের দিকে যান, সব জায়গাতেই দুদক ছিল সবচেয়ে বড় হাতিয়ার। আপনার ইনকাম ট্যাক্স, ভ্যাট, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করত রাজনৈতিক হাতিয়ার হিসাবে। একদিকে তারা নিজেরা অবৈধ সম্পদ অর্জন করার জন্য এটাকে ব্যবহার করত, অপরদিকে প্রতিপক্ষকে দমন করার জন্য তারা এটাকে ব্যবহার করত। এই জন্যই আপনার এই প্রতিষ্ঠানগুলিকে আপনার যে একটা প্রাতিষ্ঠানিক ক্ষমতায় দাঁড় করতে না পারলে, যদি ক্ষমতাবান কোনো সরকার কখনো আসেন, অথবা কোনো সরকার, নির্বাচিত সরকারও যদি কখনো স্বৈরতান্ত্রিক হতে চান, নির্বাচনিকভাবে যদি সে দায়িত্ব পাওয়ার পরে সে যদি স্বৈরতান্ত্রিক হতে চান, রাষ্ট্র যে তাকে স্বয়ংক্রিয়ভাবে বাধা দিবে তার প্রাতিষ্ঠানিক ক্ষমতা দিয়ে, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি, যেটা আমরা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে দেখি, চাইলেও পারা যায় না। যেমন ট্রাম্প চেয়েছিল বিগত নির্বাচনের ফলাফলকে বাতিল করতে, তার ভাইস প্রেসিডেন্টই তা চায় নাই। কংগ্রেস এবং সিনেটের যৌথ অধিবেশনে তারা পারে নাই। এভাবে যে চেকস অ্যান্ড ব্যালেন্সিং সিস্টেমের কারণে কিন্তু প্রত্যেকটি একটা ভালো মন্দ সিদ্ধান্তকে অনেকগুলি স্তর অতিক্রম করতে হয়। এটি হচ্ছে আপনার একটি জনগণের যে প্রতিদিন গণতান্ত্রিক অধিকার চর্চা করার কিন্তু পদ্ধতিটা হচ্ছে কিন্তু এইটা। এটা শুধু একদিন নির্বাচনের দিন আমি শুধু একটা অধিকার ক্ষমতা ভোগ করলাম, আবার আরেকটা নির্বাচনের দিন ক্ষমতা, তা তো না। তাহলে মাঝখানে সে ক্ষমতাটা কিভাবে ভোগ করবে? মাঝখানে সে কিন্তু ক্ষমতাটা ভোগ করবে, জনগণ এই ক্ষমতাটা চর্চা করবে কিন্তু এই প্রাতিষ্ঠানিক শক্তিগুলির শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে। তখন একটি রাজনৈতিক শক্তি নির্বাচিত হলে সে যখনই যা খুশি তা করতে পারে না, তাকে একের পর এক কোনো না কোনো, কখনো পার্লামেন্টে, আপার হাউসে, লোয়ার হাউসে, জুডিশিয়ারিতে, রেগুলেশন বোর্ডে, কোনো না প্রতিটি জায়গার মধ্যে অতিক্রম করতে হচ্ছে। এতগুলি জায়গা অতিক্রম করতে গেলে কোথাও না কোথাও বাধা পড়বে। একটা উদাহরণ যেমন আমি বলতে পারি, মনে করেন 1975-এ যখন বাকশাল মাত্র 5 মিনিটের মধ্যে, সেই সময় মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে পার্লামেন্টে পাশ হয়ে গেল। 2.5 বছরের পার্লামেন্ট 73-এ নির্বাচিত হলো। 75-এ যখন বাকশাল পাশ হয় তখন আরো তার 2 বছর 2.5 বছর তার মেয়াদ বাকি আছে, কিন্তু ওইখানে বসেই পার্লামেন্টের লোকজন সিদ্ধান্ত নিল না আমরা আরো 5 বছর থাকবো। ওখানে বসেই রাষ্ট্রপতি তৈরি হচ্ছে। এভাবেই কিন্তু দেখা গেল যে আপনার রাষ্ট্রের যে আইনসভা, সে হয়ে গেল একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার গর্ব জন্মদাতা। কিন্তু সেদিনই যদি পার্লামেন্টে, মনে করেন 72-এ যারা পার্লামেন্ট সংবিধান তৈরি করেছিলেন, তাদের মাথায় যদি জবাবদিহিতার ব্যাপারটা থাকতো, সেদিন যদি আপার হাউস থাকতো, তাহলে কিন্তু সাংবিধানিক কারণেই কিন্তু লোয়ার কোর্টের এই সিদ্ধান্ত থেকে আপার হাউসে যেতে হতো, লোয়ার হাউসের সিদ্ধান্ত থেকে আপার হাউসে যেতে হতো। আমি তো অনুমান ধরি অ্যাটলিস্ট অন্তত একবার তো জবাবদিহিতার মধ্যে পড়তে হতো। কিন্তু সেই সময়কার পার্লামেন্টকে কিন্তু যেহেতু চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যেতে হয় নাই, ফলে 5 মিনিটের মধ্যেই বাকশাল হয়ে গেল। 70-এর নির্বাচনের জনপ্রিয় শেখ মুজিবুর রহমান বাকশালের নেতায় পরিণত হলেন, ফেসিবাদের নেতায় পরিণত হলেন। কিন্তু তার দলই যদি 72-এ এই সংবিধানটা করতেন, তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি আপার হাউসে গিয়ে কিন্তু চ্যালেঞ্জ হতো। নিশ্চয়ই আপার হাউসে একদল লোক থাকতেন যাদের দায়িত্বই থাকতো লোয়ার হাউসের সিদ্ধান্তটাকে নিরীক্ষণের মধ্যে নেওয়া। নিরীক্ষণের মধ্যে নিলেই তো তখন এই ভুল ত্রুটিগুলো ধরা পড়তো, অ্যাটলিস্ট সময় তো পেতেন। অতএব যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে যত বেশি জবাবদিহিতার স্তরকে তৈরি করা যাবে, স্তর এবং উপস্তর তৈরি করা যাবে, তত তার মধ্যে একটা পারফেকশন তৈরি হতে বাধ্য। আমরা একটু জনাব তারেক রহমান সাহেবের কিছু বক্তব্য আসি, তবে আপনাকে একটু মনে করে দিতে চাই, যখন 5ই আগস্টের এই ছাত্র জনতার বিপ্লবে পতিত সরকার প্রধান দেশ ছেড়ে চলে গেলেন এবং আমরা দেখলাম সবাই পালিয়ে গেলেন, আপনি নিশ্চয়ই এখন
রাস্তায় হাঁটলে দেখবেন প্রচুর লোক, কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো লোককে পাওয়া যাচ্ছে না। সেটা সে নেতা হোক আর কর্মী হোক, কেউই কিন্তু দেখতে পারে। কাউকে কিন্তু কেউ হুমকিও দেয় নাই, কেউ কাউকে বন্দুকও ধরে নাই, কিন্তু নিজের ইচ্ছায় তারা নিজেদের যত্নের তাগিদে তারা কোথায় আছেন তারা ভালো বলতে পারবেন। তো যে বিষয়টি মিস্টার তারেক রহমান বললেন, দেখেছেন আপনারা 5ই আগস্টের পরে প্রবাসী সরকার করবে কিনা, বা ভারত থেকে একটা হুক্কার দিয়ে দিল, ট্রাম্পকে নিয়ে আবার রাজনীতি করার চেষ্টা করলো। বিএনপি ভারত তিনি যেটা বলেছেন, আমি কোড আনকোড করে বলতে চাই, দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। দেশের লক্ষ কোটি মানুষ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে, সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এই যে বললেন যে নির্বাচনটাকে তো আসলে যত দেরি হবে তত বেশি এই যে তারা এখনো ষড়যন্ত্রের প্রেতাত্মারা দেশি বিদেশে অবস্থান করছে, যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা আপনি কীভাবে দেখেন? আমি খুব সময় উপযোগীভাবে উনি এই আশঙ্কার কথা বলেছেন, এবং এটা তারেক রহমান সাহেব বলেছেন, এবং এটা আজকের জনগণের প্রত্যেকটা বিবেকবান মানুষেরই কিন্তু এটা একটা আশঙ্কা। রাষ্ট্রের মালিক তো জনগণ। যে পদ্ধতিতেই যারাই আমরা যখনই ক্ষমতায় যাই না কেন, তারা হয় শাসক হিসাবে সেবা দিয়েই নির্বাচিতভাবে, অথবা বিশেষ পরিস্থিতির কারণে তারা ডক্টর ইউনূস সাহেব যেন কি একটা শব্দ ব্যবহার করেছেন, আমরা শাসক নই, আমরা কেবল ফ্যাসিলিটেটর। জি জি। তো ফ্যাসিলিটেটরই হন আর শাসকই হন, দায়িত্ব তো সেবা দেয়া। কার সেবা দিবেন? মালিকের সেবা দিবেন। মালিককে জনগণ। তাহলে জনগণ যদি মালিক হয়ে থাকেন, তাহলে আপনাকে সেবা দেওয়ার যে ক্ষমতা, শাসন করার যে ক্ষমতা, অথবা ফ্যাসিলিটেটরের যে ক্ষমতা, এইটাকে আমি যত দ্রুত সম্ভব জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যদি আমি এটাকে অ্যাপ্রুভড না করাই, অনুমোদন না করাই, এবং এ ব্যাপারে যদি আমার কোনো অনাগ্রহ থাকে, তাহলে বুঝতে হবে আমি কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে মোকাবেলা করতে ভয় পাই, তার কাছ থেকে অনুমোদন নিতে চাই না, এবং আমার মধ্যে একটা নৈতিক সংকট আছে, নৈতিক দুর্বলতা আছে। এবং এরকম নৈতিক সংকট এবং নৈতিক দুর্বলতা অজ্ঞতার কারণেই হোক আর অশুভ উদ্দেশ্যের কারণেই হোক, যত বেশি প্রলম্বিত হবে তত বেশি কিন্তু সেখানে ষড়যন্ত্র শিকড় গাড়বেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই কথাটাই বলেছেন। তো সে কারণের জন্য নির্বাচনটা যদিও বড় সংস্কার, সংবিধানের বিষয়, নানা বিষয় কিন্তু আসছে। আপনি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, এখন আমরা আলোর ঝলকানি দেখতে পাচ্ছি, দেশের ছাত্র জনতা যে গণবিপ্লবের মাধ্যমে পতিত সরকারকে দেশ থেকে হটিয়েছে, সম্ভাবনা এবং সব দিক মিলে জনগণের ব্যাপক সমর্থন বিএনপির রয়েছে, আপনাদের রয়েছে, বা আমাদের মতো যারা ক্ষুদের যারা রয়েছেন আপনাদেরকে সমর্থন করেন। তারপর মনে করেন কবে নাগাদ নির্বাচনটি যদি হয় তাহলে একটা মঙ্গল, এবং যে সংখ্যাটি জনাব তারেক রহমান করছে সেই সংখ্যা থেকে আমরা মুক্ত হতে পারবো? দেখুন, এটা তো আপনি ওইভাবে গণনা করে তো বলা যাবে না, টাইম ফ্রেম দিয়ে বলা যাবে না। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যকে যদি আমরা ইন্টারপ্রেট করি, তাহলে বোঝা যাবে যে উনি বিভিন্ন গঠিত কমিশনের যে রিকমেন্ডেশনটা সরকারকে দেয়া হবে, এরপরে সেই রিকমেন্ডেশনের আলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলির মধ্যে একটি ঐক্যমত তৈরি করার উদ্যোগ নেবে। ইটস গুড প্রসেস, নট ব্যাড। এবং এই প্রত্যেকটা কমিশনেরই আপনার কর্মপরিধিতে তাদের সময়ের মেয়াদ 3 মাসের মতো। তা আমি যদি ধরে নেই যে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই এই কাজটা শেষ হয়ে যাবে, এরপর কেবলমাত্র পলিটিক্যাল কনসেনসাস তৈরি করাটা ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। পলিটিক্যাল কনসেনসাস কিন্তু ইম্পোজ করা যায় না। পলিটিক্যাল কনসেনসাস তৈরি করার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করবে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, দ্যাটস গুড, ইটস ভেরি গুড রোড ম্যাপ। এবং আমি তো এখানে কোনো ধরনের কোনো সমস্যা দেখি না। প্রধান উপদেষ্টা যা বলেছেন তা যদি তিনি মিন করেন, এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি তা মিন করেন, তাহলে নির্বাচন কমিশনগুলি প্রত্যেকটি কমিশনগুলির তৈরি করা যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন সরকারের হাতে আসবে, সরকার রাজনৈতিক ঐক্যমত তৈরি করবে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যতটুকু দাঁড়াবে ততটুকুকে সাথে নেবে, বাকিটা আপনার ভবিষ্যৎ নির্বাচিত প্রতিনিধিদের জন্য তারা রেখে দিবেন। ফলে ইলেকশন তো আগামী এপ্রিল মে জুন মাসের পরে কিন্তু নির্বাচনে আমি কোনো বাধা দেখি না। হ্যাঁ, তারপরে যদি প্রাকৃতিক কারণে মনে হয় যে না এটা সময়টা ওয়েদারটা ভালো না, সেটা ভিন্ন কথা, সেটা ঐক্যমতের ভিত্তিতে ঠিক করা যেতে পারে। কিন্তু সময়ের বিবেচনায় আগামী এপ্রিল মে এর পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নির্বাচনকে প্রলম্বিত করার আর কোনো যুক্তি তাদের হাতে থাকবে বলে মনে হয় না, এবং তারা নিশ্চয়ই তারাও তা চান না। প্রধান উপদেষ্টার
কথাকে আমি ইতিবাচকভাবে ব্যাখ্যা করতে চাই, কারণ তিনি বারবারই বলছেন ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করতে চান। তিনি বারবারই বলেছেন যে কমিশনগুলি তাদের রিকমেন্ডেশন প্রেস করলে পরে আমরা ঐক্যমত তৈরি করার উদ্যোগ দেবো। ঐক্যমত তৈরি করতে যতটুকু সময় লাগবে ওইটুকুই সময়, দ্যাটস ইট। তো এখন পর্যন্ত তো আমি দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যারা নেতৃত্ব দিয়ে সামনে আসছে, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের এই আগ্রহ বা এই শুভ ইচ্ছার কিন্তু কোনো বিরোধ নাই। সেই বিবেচনায় নির্বাচন বড়জোর আগামী শীত মৌসুম পর্যন্ত যেতে পারে, মনে করেন সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত যেতে পারে। শোন ভাই, অনেক আলোচনা করলাম, কিন্তু বাংলাদেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করা হয়, বিশেষ করে সংখ্যালঘু কার্ডটা ব্যবহার করা একটা বড় বিষয়। এবং আমরা পার্শ্ববর্তী দেশকে দেখি যে প্রায় সময়, যেমন এবার যে পূজাটা সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, আমরা দেখেছি অত্যন্ত নির্বিঘ্নে কিন্তু পূজা হয়েছে, তারপরেও কিন্তু এটাকে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে নানাভাবে করার চেষ্টা করেছে। এই যে হিন্দু কার্ড বা সংখ্যালঘু কার্ড ব্যবহার করার যে বিষয়টি, বা বিশেষ করে পার্শ্ববর্তী দেশের যে উস্কানি, সেটাকে আপনি কীভাবে দেখেন? এটা খুবই পরিষ্কার যে সারা পৃথিবীতে ভোটের রাজনীতি এবং গণতন্ত্রের রাজনীতিতে এটা একটা অত্যন্ত অশুভ একটা প্রবণতা তৈরি হয়েছে। ভোট ব্যাংকের মধ্যে যে মেজরিটি ভোট হোল্ড করে যে ব্যাংক, সেই ব্যাংকের জন্য সেই ভোট ব্যাংকটাকে টার্গেট করে পলিটিক্স থেকে সাজানো হয়, যেটা বিজেপি করছে, বা যেটা ধরেন আমাদের দেশেও কেউ কেউ ধর্মভিত্তিক ভোট ব্যাংক তৈরি করতে চায়। কিন্তু শুধুমাত্র ভোটে জেতার জন্য হয়তো এটা একটা ভালো কৌশল। দীর্ঘমেয়াদী একটা রাষ্ট্র টিকে থাকার জন্য আপনাকে বৈচিত্র্যের সহ অবস্থান নিশ্চিত করতে হবে। এবং একজন রাজনীতিবিদ কেবলই কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতে পারেন না, তাকে অবশ্যই রাষ্ট্রনায়ক হতে হবে। এবং একটি রাষ্ট্র কেবলমাত্রই একটি ধর্মের জন্য হতে পারে না, একটি রাষ্ট্র কেবলমাত্রই একটি ভাষার জন্য হতে পারে না, একটি রাষ্ট্র কেবলমাত্রই একটি বর্ণের জন্য হতে পারে না, একটি লিঙ্গের জন্য হতে পারে না। প্রকৃতি যে বৈচিত্র্যের মধ্যে আমাদেরকে প্রবাহিত করে, একটা রাষ্ট্রেরও দায়িত্ব হচ্ছে সেই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানকে নিশ্চিত করা। সেই বিবেচনায় আমাদের দেশে এই হিন্দু মুসলিম বিরোধ তৈরি করা, বা যে কোনো দেশই হোক না কেন, অথবা মনে করেন ভাষার একটা বিরোধ তৈরি করা, অথবা মনে করেন ধর্মের একটা বিরোধ তৈরি করা, বর্ণের একটা বিরোধ তৈরি করা, লিঙ্গের বিরোধ তৈরি করা, সংস্কৃতির বিরোধ তৈরি করা, এবং এরকম খুঁজে 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 সমাজে কোথায় কোথায় কোন কোন বিরোধ আছে এবং সেই বিরোধগুলিকে কীভাবে কাজে লাগানো যায়, এবং কিভাবে সেই বিরোধগুলিকে একটা অমীমাংসিত জায়গায় নেওয়া যায়, কিভাবে তাকে একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে একটি অশুভ প্রক্রিয়া। কিন্তু রাষ্ট্রকে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে আমি কাজে লাগাবো মানবের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমগ্র দেশবাসীর কল্যাণের জন্য, তখন সেখানে কিন্তু অবশ্যই আমাকে সব ধরনের বৈচিত্র্যের একটি শান্তিপূর্ণ সহাবস্থানকে নিশ্চিত করতে হয়। এবং প্রতিটি মানুষ তার কাছে কিন্তু তার বিবেকবোধটাই কিন্তু প্রধান। ফলে ওই ধরনের কৌশলী বিভাজনের রাজনীতি মানুষ কিন্তু শেষ পর্যন্ত বর্জন করে। পতিত আওয়ামী লীগ কিন্তু তার রাজনীতিতে এই কাজটাই বারবার করেছে, বারবার কিন্তু এই কাজটাই করেছে। খুবই অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশে সংখ্যালঘুদের দাবি প্রতিষ্ঠা করার জন্য এখানে যারা ধর্মনিরপেক্ষতার স্লোগান তোলেন, তারাই আবার দেখা যাবে যে ভারতে গিয়ে কিন্তু অন্যরকম স্লোগানের কথা বলবেন। তাহলে বাংলাদেশে যিনি ধর্মনিরপেক্ষ হবেন তিনি ভারতে গিয়ে তো বিজেপি হতে পারেন না। অথবা বাংলাদেশে যিনি ধর্মভিত্তিক রাজনীতি করবেন, ইসলামী রাজনীতি করবেন, তিনি তো ভারতে গিয়ে যদি ধর্মনিরপেক্ষতার কথা বলেন, যেখানে সংখ্যাগুরু লঘু মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অতএব এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে এই ধরনের প্রতারণা, এটা কিন্তু মানুষের কাছে, বরঞ্চ সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত সংস্কৃতির মানুষ, সমস্ত ভাষার মানুষ, সমস্ত লিঙ্গের মানুষ, সমস্ত ধরনের বৈচিত্র্যকে ধারণ করার যে রাজনীতি, এটাই হচ্ছে মানুষের রাজনীতি। এবং ভবিষ্যৎ রাজনীতিতে এখন যে আমরা যে রাষ্ট্র মেরামতের কথা বলছি, আমাদের নেতা তারেক রহমান 31 দফার যে কর্মসূচি দিয়েছে, সেখানে কিন্তু আমরা এই ইনক্লুসিভ পলিটিক্সের কথাই বলেছি, এই রেইনবো পলিটিক্সের কথাই কিন্তু আমরা বলেছি, যেখানে বহু রং থাকবে, বহু বর্ণ থাকবে, এবং তার শান্তিপূর্ণ সহাবস্থানকে নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ মনে করে এটা বাঙালিদের দেশ, না, এটা বাঙালিদের দেশ না, এটা বাংলাদেশিদের দেশ। সে কারণেই একজন অবাঙালি চাকমা সেও কিন্তু বাংলাদেশি।
ফলে আমরা এই নাগরিক জাতীয়তাবাদের কথাটা কিন্তু এই কারণেই বলছি, কারণ আমি যদি নাগরিক জাতীয়তাবাদের কথা না বলি তাহলে কিন্তু এই বৈচিত্র্যকে আমি ধারণ করতে পারি না। সে কারণে কিন্তু আওয়ামী লীগ সবসময় দেখবেন, এমনকি ৭২-এর যখন সংবিধানে এই প্রশ্ন নিয়ে কথা হয় তখন মানবেন্দ্রনাথ লারমাকে পার্লামেন্ট থেকে বেরিয়ে যেতে হয়েছে, এবং তখন সংসদ নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান একথাও বলেছেন যে তোরা সব বাঙালি হয়ে যা। একজন চাকমা, একজন মারমা, একজন ত্রিপুরার নাগরিক সংস্কৃতির লোক নৃতাত্ত্বিকভাবেই যারা অন্যভাবে জন্ম নিয়েছেন, সেটা কিভাবে, এটা তো প্রকৃতির ব্যাপার, এই দায়িত্ব তো মানুষ নিতে পারে না। কিন্তু সংখ্যাগরিষ্ঠের জনপ্রিয়তাকে ধারণ করার জন্য এই উগ্র জাতীয়তাবাদের রাজনীতিটা করা হয়, অথবা উগ্র একটা সাম্প্রদায়িক বাংলাদেশকে বাঙালি বানিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হলো। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু সঠিকভাবে এটা বুঝতে পেরেছেন, সে কারণেই কিন্তু তিনি নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ অথবা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশকে তিনি কিন্তু নাগরিক জাতীয়তাবাদের মধ্যে নিয়ে আসলেন, যার জন্য এখানে ধর্ম, বর্ণ, ভাষা সবটা কিন্তু সমান আকার ধারণ করলো। ফলে যারা কোনো একক ভাষার কথা বলেন, যারা একক নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ হিসেবে বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, কোনো একক ধর্মের কথা বলেন, তাদের সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদের বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা আমাদের ৩১ দফার যে মেরামতের কর্মসূচিতে যে ঘোষিত যে রাষ্ট্রসভার ধর্ম যার যার, রাষ্ট্রের সকল ধরনের বৈচিত্র্যকে আমরা একটি রেইনবো এবং একটা ইনক্লুসিভ পলিটিক্স নিতে চাই, এই কথাগুলি আমাদের কথা। এই কথাগুলির সঙ্গে কিন্তু যারা নৃতাত্ত্বিক জাতীয়তাবাদী রাজনীতি করতে চান, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের রাজনীতিটা প্রতিষ্ঠা করতে চান, তাদের সঙ্গে স্পষ্ট পার্থক্য, অথবা শুধু একটি ধর্মকে প্রতিষ্ঠা করতে চান, তাদের সঙ্গে আমাদের পার্থক্য এখানে খুব পরিষ্কার। এবং এই মনোজগৎ না থাকলে পরে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি যদি চিন্তার দিক থেকেই অন্যান্য প্রাকৃতিক বৈচিত্র্যের বৈশিষ্ট্যগুলিকে ধারণ করার মতো যোগ্যতা না থাকে, যে কোনো ভিন্নতাকেই যদি আপনি শত্রুতা হিসাবে দেখেন, তাহলে একটি আধুনিক রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা, যোগ্যতা, বৈশিষ্ট্য কোনটাই আপনার থাকতে পারে না। সেক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে যে আলোচনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সবসময় সব জনসভায় সব জায়গায় নানা রকম নির্দেশনা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। তিনি কিন্তু এই আমাদেরকে পথ বাতলাচ্ছেন, তিনি সকল ধর্মের প্রতি তার শ্রদ্ধার কথা জানাচ্ছেন, সকল নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু দেশের মানুষ তো অধীর আগ্রহে বসে আছেন, কবে নাগাদ তাদের এই প্রিয় নেতা দেশে আসবেন, কখন আসবেন। আমি জানি না তিনি যেদিন আসবেন সেদিন এই শহরটি, এই দেশটি, এই বাংলাদেশটি কত মানুষে লোকারণ্য হবে, কত মানুষে তাকে সম্বর্ধিত করতে যাবে। সেদিনের অপেক্ষায় কতদিন থাকতে হবে আমাদের? এটা খুব পরিষ্কার যে দেশের আপামর মানুষ অপেক্ষা করছেন, এবং বিশেষ করে তাকে ঘিরে 111-এর সরকার থেকে শুরু করে এই পর্যন্ত যে ধরনের অপপ্রচার, যে ধরনের মিথ্যা কুৎসা রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয়েছে, যার একটিও আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। এত কিছুর পরেও আইনগত প্রক্রিয়াটিকে পাশ কাটিয়ে উনি এবং আমাদের দল কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। যে কারণেই আমরা প্রতিটি আইনি বিষয়কে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ফয়সলা করেই মানুষের সামনে হাজির করতে চাই। কারণ আইনের প্রতি, রাষ্ট্রের প্রতি যদি এই শ্রদ্ধাটা না থাকে, তাহলে ভবিষ্যতে আইনভিত্তিক একটা সমাজ কায়েম করা যাবে না। ফলে আমরা খুবই আশাবাদী, যেহেতু বিচার ব্যবস্থা এখন খুবই নিরপেক্ষ, খুব দ্রুত আমরা আইনের দৃষ্টিতে তার কোনো বাধা থাকবে না, এবং সেরকম পরিস্থিতিতে নিশ্চয়ই সেই কাঙ্ক্ষিত দিন ঘনিয়ে আসবে যেদিন কোটি কোটি মানুষের সামনে হাজির হবেন তাদের কাঙ্ক্ষিত দেশনায়ক তারেক রহমান। প্রিয় দর্শক, সবশেষে যে আশাবাদটা পোষণ করছি সেটি শ্রদ্ধেয় জহিরুদ্দিন স্বপন ভাই বললেন। দেশের মানুষ অপেক্ষায় আছেন দেশনায়ক তারেক রহমান কবে দেশে আসবেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান কবে বাংলাদেশে এসে এই বাংলাদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়ে দেশের মানুষের সাথে মাটির যে সুগন্ধ, সেই সুগন্ধটি তিনি গ্রহণ করবেন, তাদের ভালোবাসায় শিখতে হবেন। আমরা কিন্তু সেই অপেক্ষায় রইলাম। তবে একটি কথা, সেটি শেষ কথা হচ্ছে কি, আমরা যেখানে থাকি না কেন, পতিত সরকারের যে অন্যায়, অত্যাচার, অবিচার, লুণ্ঠন, সেই লুণ্ঠনে কিন্তু প্রতিবাদী হওয়ার জন্য আমরা যেভাবে একত্রিত হয়েছি, আমরা এক সুরে, এক তালে, এক লয় যেভাবে কথা বলেছি, আমাদের সবাইকে কিন্তু সেই ভয়েস রেজ করতে হবে। তা না হলে কিন্তু আবারও পতিত সরকার বাংলাদেশে যে কোনো ধরনের একটা হিংসাত্মক কার্যক্রমের দিকে বাংলাদেশকে পিছন দিকে টেনে ধরবার একটা অপচেষ্টা করতে পারে।
প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমার প্রিয় অতিথি শ্রদ্ধেয় জহিরুদ্দিন স্বপন ভাইয়ের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।